সে বলতো বোট সোলো করো, বোট সোলো করলে ওই সময় এলো এই কাজ তারা শুরু করতো। বোর্ডের এরকম সাপোর্ট আছে, সাপোর্টের উপরে মাথা রাখা দুইজনে মাথা উড়াই দিত সাপোর্টের উপরে, গুলি করে করে মানুষগুলো হালাই দিত ওই গভীর সাগরে। গলায় বস্তা বাঁধতো, ওই যে পাথরগুলো উঠাইছে ওই একটা বস্তা গলায় বাঁধতো, একটা পায়ে বাঁধতো। অনেক সময় ওই শাহ আলমের অর্ডার করতো যে বুক ফাড়িয়ে দাও, বুক ফাড়িয়ে দিতে হালাই দিত। আব্দুর রহমানের কাছে আমাদের প্রশ্ন, গুম অপারেশনে যোগ দেয়া কোন অফিসার বা জড়িত কাউকে তিনি চেনেন কিনা। হ্যাঁ এই তো এলেডা জিয়া, এনাকে দেখছেন আপনি নিজ চোখে? হ্যাঁ। কি বোটের উপরে? হ্যাঁ, এই ব্রিজের উপরে থাকতো স্যার। চরদোয়ানি এলাকায় অনুসন্ধান করতে করতে আমরা খোঁজ পাই এমন একজনের, যিনি নিজেই মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন। জসিমউদ্দিন পাথরঘাটার এই বাসিন্দা বরগুনায় কলেজে পড়ার সময় এলাকার একজন সোর্সের সাথে তার দ্বন্দ্ব দেখা যায়। পরে একদিন বাসায় ফেরার সময় কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় জসিমকে। মুখোশ পরিয়ে ট্রলারে করে নিয়ে যাওয়া হলেও হত্যা করা হয়নি। 4 থেকে 5 দিন ট্রলারে ঘুরিয়ে বনদস্যু হিসেবে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয় তাকে। সিভিলে তুলে নিয়ে যাইয়া বরিশাল র্যাব আটে নিয়ে আমারে 3 থেকে 4 দিন রাখে ওই জায়গায়। রুইতে চরে আমি সহ আর কয়েকজন নামাইলো, যেহেতু আমার হাত পা বাঁধা, চোখ বাঁধা, আমি মানে সেভাবে বুঝতে পারিনি। অনুমান করছি যে আমার সাথে 8-10 জন আরও নামাইছে। আর ওই যে র্যাবের ডিওডি ছিল কামরুল ইসলাম, উনি সহ ওনার ফোর্স ছিল। এবং আমি ওই যে যখন নামছি ওই এর আগে আমি ওই যে ফায়ারিংয়ের শব্দ পাইছি। আমার সাথে যারা ছিল মনে হয় যে মেরে ফেলছে ওইটা। আপনারা কি এটার মধ্যে রাখতো? হ্যাঁ, এটার ভিতরে রাখছে। এটারে বলে ব্রিজ। ব্রিজের ভিতরে রাখছিল। যেরকম ট্রলারে উঠিয়ে গুম করে হত্যার অপারেশন করানো হয়, সেই সদৃশ একটি ট্রলারে জসিমউদ্দিন দেখাচ্ছিলেন খুন করে কিভাবে ফেলে দেয়া হতো মরদেহ। এই যে এটারে বলে হয়েছিল গিয়া ওই যে ইয়ার নাম কি, সাপোর্ট। এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে পুরোপুরি শোয়াইয়া এইভাবে মাথায় গুলি করতো। মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পায়ে একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়ে তারপরে নদীতে ফালাই দিত। পেটচি তো যে ভাইসে উঠতে পারে, ওই যে জেলেরা মাছ ধরে যেহেতু ওই যে জালে উঠতে পারে, এই জন্য। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা 2 থেকে 3টি নাম পেয়েছি, যারা এলাকায় একসময় প্রভাবশালী র্যাবের সোর্স হিসেবে পরিচিত ছিল। এরা হলো বলি জাফর, আলকাস মল্লিক এবং শাহ আলম। এর মধ্যে বলি জাফর মারা গেছেন 2-3 বছর আগে। শাহ আলম এলাকা ছাড়া বহুদিন ধরে, আর আলকাস মল্লিক 2011 সাল থেকে এখনো নিখোঁজ। আলকাসের বিষয়টি জেনে খটকা লাগলো আমাদের। আমরা এখানে এসে আলকাসের বাড়িতে এসে যেটা জানতে পেরেছি যে আলকাস অনেকদিন ধরে তিনি নিজেই গুম। আমরা তার পরিবারের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই কেন তিনি গুম হয়েছেন বা এখনো নিখোঁজ তিনি কেন। কি হয়েছে, ঘটনা কি বলেন তো? হ্যাঁ, র্যাবে নেছে আর ফির যায় নাই। আপনারা বলছেন ওনারা নাকি র্যাবে নেছে, এটা কিভাবে জানছেন? র্যাবে নেছে, র্যাবে লগে যাইতে টাইতে র্যাবে রাগাল হলেন। র্যাবের সাথে কাজ টাজ করতো? ওই র্যাব আইতে টাইতে হেগুলাকে দেখাটা শুনো করতো। আলকাস মল্লিকের পরিবারের থেকে আমরা খোঁজ পাই তারই আপন ভাই আব্বাস মল্লিকের। আলকাসের হাত ধরে আব্বাসও র্যাবের সোর্স হয়ে কাজ করতেন। আব্বাস জানিয়েছেন আনুমানিক 2017 থেকে 18 সালের পর গুম অপারেশন বন্ধ হয়ে যায়। তখন ঊর্ধ্বতন অফিসারদের অনুরোধ করে সোর্স থেকে কর্মচারী চাকরি পান আব্বাস। সবশেষ ছিলেন র্যাব 8 ব্যাটালিয়ন সদর দপ্তরের মালিক। আব্বাসও অন্য সোর্সদের মতো নিজের চোখে দেখেছেন কিভাবে গুম করে আনা ভুক্তভোগীদের মরদেহ ডুবিয়ে দেওয়া হতো। আর র্যাবের ট্রলার আমরা 3 জনই থাকতাম, আমি, জলিল, খোকন। এরা ওই আইতো রাত্রে বোর্ড নিত, অপারেশন করতো, লোকজন নিয়েই নদীতে মেরে ফেলাই দিত, আবার কতক চালান দিত, থানায় দিত। 2-3 জন নিয়ে আসতো, সর্বোচ্চ 9 জন। গুম ভুক্তভোগীদের যাদের লাশ নদীতে ফেলা হতো তাদের বলা হতো প্যাকেট।
আব্বাস নিজ চোখে দেখেছেন কোন কোন অফিসার সেসব অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। একে আপনি দেখছেন নিশ্চয়? দেখছি স্যার। সাথে কি একেও দেখছেন? সরি, সাথে একেও দেখছেন? হ্যাঁ, হেরেও দেখছি। এরও দেখছেন? দেখছি স্যার। আপনি আবারও চেহারাটা দেখেন। দেখছি স্যার। এটাকে দেখছি। ওনারা কোত্থেকে আসতো? ওনার গাড়িতে কোথায় আসছে আমি জানতাম। ওনারা ঢাকার অফিসার? হ্যাঁ। আপনি তো র্যাবে এটা কাজ করতেন। জি, এটা আমাকে র্যাবেটের না এটা। এই জন্যই বলতেছেন যে ওরা হ্যাঁ ঢাকার? হ্যাঁ, র্যাবেটের না স্যার, আমি র্যাবেটে দেইনি। অনুসন্ধানে নেমে স্টার নিউজ টিমের কাছে একটা বিষয় সন্দেহ জাগে। র্যাবের সোর্স ছিলেন যারা, সেসব জেলে, ট্রলার মালিক, ব্যবসায়ী, দোকানদার, তারা কি সত্য বলছেন? সেটা তো যাচাই করতে হবে আমাদের। আমরা শরণাপন্ন হই চরদোয়ানির 2 জনপ্রতিনিধির, স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এবং সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম। দুজনের একই বক্তব্য, বছরের পর বছর ধরে অপারেশনের নামে এগুলোই হয়েছে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটা এলাকায়। হ্যাঁ, অপারেশন আছে, এটা তো আমরা ডিপার্টমেন্টাল ভাবে জানতাম না, ওদের অ্যাক্টিভিটিসে আমরা জানতাম। ওরা নিজেরা বলতো, হ্যাঁ আজ বড় স্যার আইবে, আজ বড় স্যার আসছে, আজ বড় স্যার বহুত আছে, ওগো দাফাদাফি, ওগো অ্যারেঞ্জমেন্ট, ওগো ইতি আমরা সব বুঝে যাইতাম। ওই যখন আসতো তখন 2-3 মানে অর্থাৎ 2-3টা ট্রলার যেত এবং 2-3টা গ্রুপ র্যাবের মধ্যেই, অর্থাৎ ধরেন ঢাকার থেকে একটা টিম আসতো, বরিশাল 8 থেকে আসতো, আর স্থানীয় যে র্যাবের যে সোর্স তাদের মাধ্যমে কাজগুলো হতো। বরগুনার পাথরঘাটা হয়ে এই যে সুন্দরবনের একটা যে বড় একটা অংশ পড়েছে, এখানে শুধু যে মানুষজন এনে গুম করা হতো তা কিন্তু নয়। এখানে আরও একটি যেটা করা হতো সেটা হচ্ছে বন্দুক যুদ্ধ দেখানো হতো, জলদস্যু, বনদস্যু, ডাকাত, অস্ত্র উদ্ধার, এই সব করা হতো এই জঙ্গলে। মাঝ নদীতে বা একেবারে সাগরমুখ মোহনায় ফেলা হতো লাশ, গুম করা লাশ। আর আমার এখানে থাকা এই জঙ্গলগুলোতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এরকম প্রায় 5 থেকে 7টি চরের এলাকার যে সুন্দরবনের যে বিশাল যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে জলদস্যু আটক এবং অস্ত্র উদ্ধার দেখানো হতো। প্রত্যক্ষদর্শীদের কাছে বর্ণনা শুনে আমরা একটি চিত্র হাজির করতে পেরেছি। ঢাকা বা বরিশাল থেকে গুমের ভুক্তভোগীদের নিয়ে র্যাবের গাড়িবহর আসত ভান্ডারিয়া হয়ে মঠবাড়িয়া পাথরঘাটা সড়ক ধরে চরদোয়ানি। সেখানে বাজারের পাশে বরফকলের সামনে তারা গাড়ি রাখত। বরফকলের সামনের থেকে ট্রলারে উঠে সোজা বলেশ্বর নদীতে, চরদোয়ানি খাল থেকে নদীর মোহনা, এরপর 2 থেকে 2.5 ঘন্টা ট্রলার চললেই বঙ্গোপসাগরের মোহনা। নির্দিষ্ট এলাকায় পৌঁছানোর পর কোনো কোনো সময় শুরু হতো মহড়া। স্থানীয়দের বন্দুকযুদ্ধ বোঝানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে ফাঁকা গুলি ছোড়া হতো। ঠিক যখন নদীতে ভাটা নামত, তখন গুমের ভুক্তভোগীদের মরদেহ ফেলে দেয়া হতো, যাতে তা গভীর সমুদ্রের মাঝে ভাটা ধরে চলে যায়। এখানে কেন ফেলতো? এর থেকে দূরে না কেন? এর থেকে ওই পাশে না? এখানে পানিতে গভীর পানি স্যার, এইখানে একটা গভীর পানি আছে, আর এর উপরে যে আমরা চরদন থেকে বের হচ্ছি নলি বলছি না, ওখানে একটা গভীর পানি আছে। আমার জানা মতো 200-র উপরে করছে। কি করছে? হ্যাঁ, মারিয়ে ফেলাইছে, এইরকম নদীতে লাশ ফালাই দিছে। ঢাকায় একটি প্রোডাকশন হাউসের ভিডিও নির্মাণের কাজ করেন আমিনুল ইসলাম সুজন। 2011-12 সালে তিনি একদিন গ্রামের বাড়িতে গিয়ে শোনেন এলাকায় মাঝে মাঝে রহস্যময় অপারেশনে আসে একটি বাহিনী। নিয়ম মতো সবাই বাজার অন্ধকার করে ঘরে ফিরে গেলেও ঘাটের পাশে ঝোপের আড়ালে লুকিয়ে ভুক্তভোগীদের নিয়ে যেতে দেখেছিলেন সুজন। মাছ ধরার ছলে একটা ছোট নৌকো নিয়ে, ডিঙ্গি নিয়ে, এইখানে এই গাছগুলো ছিল না, এই বড় গাছগুলো ছিল না, এখানে একটা ঝোপ ছিল, হ্যাঁ একটা বড় ঝোপ ছিল। এই দোকানপাটও তখন ছিল না, খুব কম। এইখানে এসে ওই ঝোপের ভিতরে বসে দাঁড়াই আমি আর কি দেখছি, যেমনটা হইলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠিতেছে, পা বাঁধা না, হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায়। এলাকায় অপারেশন চালিয়ে শেষ হতো না। মাঝরাতে স্থানীয়দেরকে ঘুম থেকে তুলে ঘটনাগুলোতে সাক্ষী করা হতো। সাক্ষী হিসেবে নাম ওঠার পর অনেকটা আতঙ্কে থাকতেন মানুষ। এই যেমন স্থানীয় জেলে মোহাম্মদ জাহাঙ্গীরও একটি ঘটনার সাক্ষী। তাকে ভোর রাতে ঘুম থেকে তুলে বন্দুকযুদ্ধের নিহতের সুরতহালের সাক্ষী হতে বলা হয়। পার দিক যখন আমি তাকাইছি, প্রত্যেকটা নখে চেহারা চিনাই, কারণ যারা জঙ্গলে হাঁটাচলা করে তাদের নখে ময়লা থাকে, চেহারা চিনাইবে না।
আমি হেকেলে আমার মনে মনে একটু কামড় দিতে মনে হয় যারা ডাকাত না, কারণ এত সুন্দর এই নখ কোনো ডাকাইতের হবে না। র্যাবের সোর্স হয়ে কাজ করা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তৎকালীন র্যাবে কর্মরত বেশ কয়েকজনের নাম এসেছে স্টার নিউজের হাতে। এর মধ্যে সবচেয়ে বেশি নাম পাওয়া গেছে র্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে। এছাড়া র্যাব ৮-এর সাবেক কয়েকজন কর্মকর্তার নামও উঠে এসেছে অনুসন্ধানে। গুম এবং তারপর হত্যা এর সাথে জড়িত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নাম আমাদের হাতে এসেছে। আমরা নিশ্চিত হয়েছি এর মধ্যে অধিকাংশ কর্মকর্তাই এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা জেনেছি এই প্রক্রিয়া, এই ঘটনা এবং এই আসামিদের বিরুদ্ধে এখন তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা থেকে স্টার নিউজের কাছে অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রীয় তদন্তের স্বার্থে যাতে কোনো আসামির নাম পরিচয় প্রকাশ না করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক যারা জড়িত ছিলেন তাদের প্রায় সবার নামই আমরা মোটামুটি ধারণা করছি যে আমরা পেয়েছি, আমাদের তদন্তকারীরা পেয়েছে। এদের মধ্যে অফিসার লেভেলের বেশ কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ ডিনাই করেছেন, বাট কেউ কেউ যারা মূলত একদম সরাসরি সম্পৃক্ত ছিলেন এরকম বেশ কয়েকজন অফিসার এবং সৈনিক এবং যারা অন্যান্য র্যাঙ্কের যারা কর্মরত ছিলেন তারা আমাদের তদন্তকারী দলের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে তারা এই ধরনের কাজগুলো চাপে পড়ে হোক, চাকরির কারণে হোক, নির্দেশনার ভিত্তিতে হোক, যেভাবেই হোক তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্টার নিউজের কাছে বক্তব্য দেওয়ার পাশাপাশি চরদোয়ানি এলাকার এসব প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছেও। যাকে ফাঁসি দেওয়া হয় সেও জানতে পারে যে একটু পরে আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর আগে সে তার ফ্যামিলি সবার সাথে দেখার সুযোগ পায়। কিন্তু এইখানের মানুষটার অবস্থাটা কি, সে তার ফ্যামিলির তো দেখা পায় না, তার ফ্যামিলি জানেও না কোথায় সে। গুমের যেই সংস্কৃতি সেটা 2010-11 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি নাই হয়ে যাচ্ছে। মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাকে নিয়ে যাচ্ছে, এরপর সে নাই হয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী 2010 সাল থেকে চরদোয়ানি এলাকায় গুম করে এনে তাদের মরদেহ ভাসানো হতো, কিন্তু 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিলে বন্ধ হয়ে যায় এসব কথিত অপারেশন বা গুম ভুক্তভোগীদের মরদেহ ভাসানো। এরপর থেকে এই এলাকার জেলেদের কাছে বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের মোহনার এই মাঝের চর পরিচিত গুম চর নামে। এমনকি গুগল ম্যাপেও আমরা এই গুম চর শব্দটার অস্তিত্ব খুঁজে পেয়েছি। প্রশ্ন আসে, শুধুই বরগুনার এই স্পটে গুমের মরদেহ ফেলা হতো নাকি আরো জায়গা আছে? ঢাকায় আছে বুড়িগঙ্গা নদী একটা ব্যাপার, কর্ণফুলী নদী, বঙ্গোপসাগর, আর আপনি যে এলাকার কথা বলছেন সেগুলো। সুতরাং এই সংখ্যা মেবি অনেক বেশি হবে। আমরা ধরে নিতে পারি যে যে মানুষগুলো ফিরে আসেনি তাদের পরিণতি এখানে এরকমই কোনো একটা স্পটে ঘটে গেছে। হ্যাঁ, স্মৃতি একটাই আছে, মানে এই কয়টা হিসেবে নদী, সাগর, পাহাড়, জঙ্গল, যেখানেই মরদেহ গুম করা হোক, এক একটি গুম যেন একজন করে নজরুল ইসলামের পরিবারের গল্প। নজরুলের মেয়ে জেরিনের বয়স যখন 4 তখন তার বাবাকে গুম করা হয়। এখন জেরিনের বয়স 17। বোঝার বয়স থেকে পিতৃহারা জেরিন চান তার বাবার মতো প্রতিটি হত্যার বিচার হোক, সুষ্ঠু একটা বিচার হোক, আইনের আওতায় আনা হোক। আমার মতো তো অনেক ছেলে মেয়েই তাদের বাবা হারাইছে, বাবার আদর ভালোবাসা যে তার কিছুই পায় নাই। বিচারের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের আরও চাওয়া যে সুন্দরবন শত ঝড়ঝঞ্ঝায় বাংলাদেশের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, সেই বন যেন এরকম বিভৎস ঘটনা